অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরা অতিক্রম করছি, এবং এই জিনিসটা সবচেয়ে বেশি আমাদের আমদানি খরচ বৃদ্ধি, উচ্চ জ্বালানি খরচ, ব্যয়, মুদ্রাস্ফীতি, আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এবং ঋণ প্রাপ্তিতে বাধা, এই সকল জিনিস একসাথে আমাদের ইকোনমির উপরে একটা বিশেষ ধরে চাপ সৃষ্টি করেছে। সরকার বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ নিলেও বেসরকারি খাতের অংশগ্রহণ এখানে অপরিহার্য। ঢাকা চেম্বার তার রোড টু রিভাইভাল উদ্যোগের মাধ্যমে পুনরুদ্ধার প্রক্রিয়া কিভাবে নিয়ে যাবে সেটা আমরা আপনাদেরকে একটু দেখাবো। আমি অল্প করে আপনাদের বলি, আমাদের 2024 সালে জিডিপিতে 459 বিলিয়ন ডলার হয়েছে। এর মধ্যে 5.82% আমাদের গ্রোথ রয়েছে, যার মধ্যে প্রাইভেট ইনভেস্টমেন্টস টু জিডিপি 23.51 এবং আমাদের নেট এফডিআই অবশ্যই অনেক নিচে নেমে গেছে 1.46 বিলিয়ন ডলার, যেটা গত বছর 2023 সালে 1.61 বিলিয়ন ডলার ছিল। এগ্রিকালচার কন্ট্রিবিউশন টু জিডিপি আমাদের 11.02%, সেটাও এর আগের অর্থের বছর থেকে 3.21% বৃদ্ধি পেয়েছে। ফরেন রিজার্ভ কিছুটা হলেও একটু স্থিতিশীল হয়ে এসছে, যেটা আমাদের 21.68 বিলিয়ন ডলার। এমপ্লয়মেন্ট স্ট্যাটাস 67.51 মিলিয়ন, আনএমপ্লয়মেন্ট রেটটা এখন 3.64% রয়েছে। ইন্ডাস্ট্রি কন্ট্রিবিউশন টু জিডিপি আমাদের সবচেয়ে বড় সাপোর্ট 37.95% রয়েছে, এবং টোটাল এক্সপোর্টে আমরা এই বছরে দেখতে পেরেছি যে প্রায় 10%-এর মতো কমে 45.64 বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। তো এই রোড টু রিভাইভালে আমরা কিভাবে সরকারকে সহায়তা করব সেই নিয়ে আপনাদের সাথে আমরা আজকে একটু আলোচনা করব, এবং অবশ্যই শেষ আনতে আমাদের 2026 সালে এলডিসি থেকে উত্তরণের প্রেক্ষাপট, সরকারি ব্যবস্থাপনা নীতি ধারাবাহিকতা এবং সক্রিয় বেসরকারি খাতের অংশগ্রহণ হবে বাংলাদেশকে একটি উন্নয়নশীল অর্থনীতিতে রূপান্তরিত ভিত্তিতে। এটি বাস্তবায়নের জন্য স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী অর্থনৈতিক কিছু ডিসিশনস আমাদেরকে নিতে হবে। আমাদের 2025 সালে আমাদের কারেন্ট বোর্ডের প্রায়োরিটির মধ্যে অবশ্যই আপনারা জেনে থাকেন, আমরা ঢাকা চেম্বার সিএমএসএমই নিয়ে মূলত কাজ করে থাকি। সেটা আমাদের প্রথম টার্গেটই থাকবে। তারপরে আমরা লোকাল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এনার্জি সিকিউরিটি, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ডিপ্লোমেসি, এফডিআই, লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার, পলিসি রিফর্মস, ফাইন্যান্সিয়াল সেক্টর, স্কিল ডেভেলপমেন্ট, ট্যাক্স ম্যানেজমেন্ট ও এলডিসি গ্র্যাজুয়েশন নিয়ে আমরা কাজ করব। প্রথম খাত কটেজ, মাইক্রো, স্মল, মিডিয়াম এন্টারপ্রাইজেস। আমাদের কারেন্ট স্টেট এবং চ্যালেঞ্জেসগুলো আমি যত তাড়াতাড়ি পারবো আপনাদেরকে এগুলো দিয়ে একটু কথা বলে যাচ্ছি। আমাদের টোটাল এসএমই লোন 2024 সালে 7,154 বিলিয়ন টাকা, যার মধ্যে 10.5% গভর্নমেন্ট ব্যাংক থেকে ডিসবার্সমেন্ট হয়েছে এবং প্রায় 90% প্রাইভেট ব্যাংক থেকে ডিসবার্সমেন্ট হয়েছে। কোর চ্যালেঞ্জেসগুলো কিন্তু এখনও গতানুগতিকভাবে যে লিমিট টু অ্যাক্সেস ফাইন্যান্স আমাদের যে মানে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজে, মাইক্রো, কটেজে রয়ে যাচ্ছে। এই ব্যাপারে আমরা যে পলিসি অ্যাডভোকেসিগুলো করার প্ল্যান করছি, যে রিডাকশন অফ ডিউ ডিলিজেন্স, আমরা এখনো অবাক হই, আমাদের একটা ছোট মাইক্রো বা কটেজ ইন্ডাস্ট্রি যখন লোন নিতে যায়, এখনো প্রায় 31টা ডিফারেন্ট টাইপের ডকুমেন্টেশন লাগে ব্যবসার জন্য। সেটা কিন্তু সবচেয়ে বড় প্রতিবন্ধকতা এখনো রয়ে গেছে এই সেক্টরের জন্য। এবং এনহ্যান্সিং ফাইন্যান্সিয়াল লিটারেসি, আমাদের কটেজ এবং মাইক্রো সেক্টরে এখনো অনেক ব্যবসায়ীরা আছেন যারা কিন্তু যে মানে সেন্ট্রাল ব্যাংক যে ফাইন্যান্সিয়াল মডেলগুলো আমাদেরকে অফার করেন সেটা এখনো ওদের কাছে কিন্তু পৌঁছাতেই পারে না। এবং সর্বশেষ আমরা বিগত 5-6 মাসে পরিবর্তিত পরিস্থিতিতে একটা জিনিস দেখেছি, যে অনেক বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান অনেক বড় বড় অ্যামাউন্ট টাকা আমাদের ব্যাংকে এনপিএল হয়ে গেছে, বা আমরা সবাই আপনাদের গণমাধ্যমের মাধ্যমে জানতে পারছি যে অনেক টাকা লুট হয়ে গেছে, দেশ থেকে বেরিয়ে গেছে। কিন্তু এই পুরো জিনিসটাই কিন্তু সামগ্রিক পুরো অর্থনীতির উপরে কিন্তু এটার একটা চাপ সৃষ্টি করছে।
সো আমরা কটেজ মাইক্রো স্মল এন্টারপ্রাইজের সাথে আমরা এবছর সরকারকে বলবো মিডিয়াম এন্টারপ্রাইজটাকে খাত বিশেষে আলাদা করে দেখার জন্য। লোকাল ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, জিডিপি গ্রোথের ফার্স্ট কোয়ার্টারে আপনারা সবাই দেখেছি গত সপ্তাহে একটা আকস্মিক ড্রপ হয়েছে, যেটা আমাদের জিডিপি ফার্স্ট কোয়ার্টারের গ্রোথ মাত্র 1.8%। যে যদিও আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টর আরও ড্রপ করেছে 1.43%। দ্য কোয়ান্টাম ইন্ডেক্স অফ ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন QIIP সেটাও কিন্তু ধারাবাহিকভাবে গত কিছু বছর ধরে কমতে কমতে আমাদের এই বছর শেষ অর্থ বছরে 199.9 তে পৌঁছেছে। পলিটিক্যাল ইনস্টেবিলিটি, ফ্র্যাজাইল ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, অ্যাকিউট শর্টেজ অফ এনার্জি আমাদের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে ভীষণভাবে বিপদে ফেলে দিয়েছে। তার সাথে আপনারা জানেন হাই ইনপুট কস্ট, গত 2 বছর ধরে আমাদের কিন্তু কন্টিনিউয়াস আমাদের টাকা ডিভ্যালু করছে ডলারের এগেনস্টে। এই জন্য ইনপুট কস্ট বেড়ে যাওয়াতে কিন্তু ইভেনচুয়ালি আমাদের ইনফ্লেশনের উপরেও একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে। এই ব্যাপারে আমরা ইমিডিয়েটলি সরকারের সাথে আমাদের আইন পরিস্থিতির উন্নয়ন ছাড়া এটার কোনো বিকল্প নেই। আমাদের এর পরবর্তীতে অবশ্যই আমাদের তো আনইন্টারাপ্টেড অ্যান্ড অ্যাফোর্ডেবল এনার্জি লাগবে। উইদাউট এনার্জি কোনো সেক্টর, কোনো ইকোনমি কিন্তু গ্রো করতে পারবে না। এর সাথে সাথে আপনারা সবাই জানেন যে আমরা যখনই এলডিসি গ্র্যাজুয়েশন করব, এখানে ফরেন এক্সপোর্টের জন্য কিন্তু আমাদের ইনসেন্টিভস কমে আসছে এবং এটা বিফোর উই গ্র্যাজুয়েট আমাদের এটা জিরোর কোটায় আসতে হবে। তো সেই বিষয়ে আমরা নন ক্যাশ অল্টারনেটিভ ইনসেন্টিভ নিয়েও সরকারের সাথে আলাপ আলোচনা করতে চাই, স্পেশালি লেদার গুডস, অ্যাগ্রো প্রসেসিং, জুট প্রোডাক্টস, প্লাস্টিক অ্যান্ড খেলনা নিয়ে কাজ করার ইচ্ছা পোষণ করছি। এনার্জি সিকিউরিটি, আমরা যখন এই জিনিসটা তৈরি করছিলাম আমরা সবাই কিন্তু বিস্মিত হয়েছি। হঠাৎ করে সরকারের একটা প্রপোজাল এসছে প্রায় 150% ইলেকট্রিসিটি মানে আমাদের ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য একটা রেকমেন্ডেশন গেছে। আমরা কিন্তু গত 3 বছরে অলরেডি 200% প্রাইস কিন্তু অলরেডি হাইক নিয়েছি। এটা প্র্যাকটিক্যাল সিনারিও হিসেবেও কিন্তু ভাবতে হবে যে আমাদের বিজনেস কমিউনিটি ইন্ডাস্ট্রিতে তো কোনো ম্যাজিক নেই যে আমাদের তো ধরেন তার মানে এই জিনিসটা যদি বাস্তবায়ন হয় আমরা দেখছি প্রায় 400%-এর মতো দাম বৃদ্ধি পাচ্ছে 3 বছরে। তো আমাদের ব্যবসায় তো 400% প্রফিটেবিলিটি তো নেই যে আমরা এই 400%টাকে কাভার করবো কি হিসেবে। সো এই নিয়ে আমরা খুব স্ট্রংভাবে ফার্দার ইনক্রিজ যাতে না হয় এই নিয়ে আমরা ঢাকা চেম্বারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানাবো এবং আমরা ওনাদেরকে বলবো যে আমরা এখনও কিন্তু প্রায় গ্যাসের যা অ্যানুয়াল মানে আমাদের ডেইলি রিকোয়ারমেন্ট আমরা 60-65%-এর উপরে তো মিটই করতে পারি না। আমরা সিকিউর না করতে পারি অ্যাফোর্ডেবল অ্যান্ড রিলায়েবল এনার্জি সোর্স, তারপরে তার উপরে যদি আবার দাম বৃদ্ধি হয়, এটা কিন্তু সব কিছু মিলে কিন্তু আমাদের ইকোনমির উপরে একটা প্রচণ্ড বিরূপ প্রতিক্রিয়া চলে আসবে ইমিডিয়েটলি। ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক ডিপ্লোমেসি, বাংলাদেশ এক্সপোর্টস অবশ্যই আপনারা জানেন 2024 সাল আমাদের একটা খুবই চ্যালেঞ্জিং এবং আনপ্রেসিডেন্টেড একটা বছর অতিবাহিত করেছি। পরিবর্তিত পরিস্থিতি, পলিটিক্যাল ইনস্টেবিলিটি এবং সাপ্লাই চেইনে আমাদের একটা ডিসরাপশনের জন্য আমাদের এক্সপোর্ট প্রায় 1 বছরে 10.5% কমে গেছে। এর মধ্যে এখানে বলা বাহুল্য আমরা এখনো কিন্তু অনেক সময় বিগত অনেক বছর ধরে আমরা সরকারের সাথে আলাপ আলোচনা সাপেক্ষে শুনতে পারি যে আমাদের এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করতে হবে, নতুন মার্কেট খুঁজতে হবে। এখন পর্যন্ত আমাদের প্রায় 88-90% এক্সপোর্টস, গার্মেন্টসের এক্সপোর্টস কিন্তু এখনো নর্থ আমেরিকা অ্যান্ড ইউরোপ ভিত্তিক। তো তারপরে যেটা বিভিন্ন দেশের নন ট্যারিফ ব্যারিয়ার্স, ইনঅ্যাডিকুয়েট রিজিওনাল ইন্টিগ্রেশন এবং সাপ্লাই চেইনের জন্য আমরা অনেক জায়গায় এখনো গ্লোবাল কম্পিটিশনে পিছিয়ে আছি। বাংলাদেশ লাস্ট পয়েন্টটা আমরা যেটা দেখছি ইজ কন্ট্রিবিউটিং অলমোস্ট 14% অফ গ্লোবাল ফ্রিল্যান্স ওয়ার্কফোর্স, যেটা অলরেডি আমাদেরকে প্রায় $1 বিলিয়ন এক্সপোর্ট আর্নিং প্রতি বছর করছে। কিন্তু এটার গ্লোবাল মার্কেট কিন্তু প্রায় $6 ট্রিলিয়ন উপরে। সো আমরা এটা নিয়েও আমরা যেভাবে অ্যাডভোকেসি করার চেষ্টা করব ইজ এক্সপান্ডিং ইন্ডাস্ট্রিয়াল ডাইভার্সিফিকেশন। আমরা বিগত আজকে প্রায় 50-54 বছর মানে দেশের স্বাধীনতার পর থেকে আমরা প্রায় অনেক বড় একটা সময় কিন্তু সরকার গার্মেন্টস সেক্টরে কিন্তু একটা ফোকাস রেখেছিল যে গার্মেন্টসটা কিভাবে বাড়ানো যায়। তো
আমরা গার্মেন্টস নিয়ে যেটা কাজ করতে চাই যে আরও নতুন মার্কেট খুঁজে বের করতে হবে। আফ্রিকান মার্কেট, সেন্ট্রাল এশিয়ান মার্কেট, সাউথ আমেরিকান মার্কেট, এগুলো কিন্তু এখনও গার্মেন্টস সেক্টরে আমাদের বলতে গেলে আনট্যাপ রয়ে গেছে। কিন্তু এর বাইরে আমরা যে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করব, এটারও কিছু ফোকাস আমরা সেক্টর সরকারের কাছে তুলে ধরবো। তার মধ্যে প্রথম ইম্পর্টেন্ট হলো অ্যাগ্রো প্রসেসিং, হালাল প্রোডাক্টস, শিপ বিল্ডিং, টয়েজ, জুট অ্যান্ড জুট প্রোডাক্টস, লেদার, আইসিটি, অটোমোবাইল ও লাইট ইঞ্জিনিয়ারিং। প্রমোটিং এক্সপোর্টস টু পোটেনশিয়াল মার্কেটস, আমি যেটা বললাম আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, মিডল ইস্ট, এগুলো কিন্তু প্রায়োরিটি মার্কেট দিতে হবে। কিন্তু এর সাথে সাথে আমাদের রিজনাল ইন্টিগ্রেশন ছাড়া কিন্তু ডেভেলপমেন্ট মোটেও সম্ভব না। আমরা বহু বছর ধরে আমাদের অ্যাসোসিয়েশন লাইক সার্ক, বিমস্টেক, এই জিনিসগুলোর মধ্যে নন ট্যারিফ ব্যারিয়ারগুলো ডিসকাশনের মাধ্যমে, নেগোসিয়েশনের মাধ্যমে কিন্তু আমাদেরকে পার করে আসতে হবে। এর বাইরেও আমরা যেটা আপনাদেরকে বললাম যে আমাদের কিন্তু সারা বাংলাদেশ জুড়ে একটা ফ্রিল্যান্স কমিউনিটি তৈরি হয়েছে। ওদের পেমেন্টটা, ওদের ইনকামিং পেমেন্টটা কিন্তু একটা হিউজ চ্যালেঞ্জ এখনও রয়ে গেছে, বিকজ অফ ইন্টারন্যাশনাল পেমেন্ট গেটওয়েজ লাইক পেপ্যাল আছে, পায়োনির আছে, এগুলো কত সহজান্তরে আমাদের প্রতিটা জেলায় জেলায় মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়া যায়, এই জিনিসটা নিয়েও আমরা কাজ করব। ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, আমার প্রেজেন্টেশনের সাথে সাথে অবশ্যই বলতেই হয় যে আমরা কিন্তু বহু বছর ধরেই আমরা বিভিন্ন বিদেশি ইনভেস্টরদের মুখে শুনি যে বাংলাদেশের পলিসি কনসিস্টেন্ট না। সেটারই একটা বম্বশেল আমরা বলবো যে হঠাৎ গত সপ্তাহে দেখতে পেলাম যে সরকারের, আমরা যখন ব্যবসা করি, ইনভেস্টমেন্ট করি, বিদেশি ইনভেস্টররা আসে, তারা যে সরকারি পাওয়ারে থাকুক, এটা কিন্তু সরকারের একটা প্রতিশ্রুতি থাকে যে আমাদের 2032 সাল পর্যন্ত একটা সার্টেন ইনভেস্টমেন্টে কিন্তু কমিটমেন্ট দেওয়া ছিল। এই কমিটমেন্টটা যখন দেওয়া ছিল তখন এটা কিন্তু শুরু হয়েছিল 5% দিয়ে, কিন্তু 2021 সালে ওই 5%কে বাড়িয়ে 10% করা হয় এবং কমিটমেন্ট দেওয়া হয় যে এটা 2032 সাল পর্যন্ত ওনাদের ইনকাম ট্যাক্স রিজিম 10%-এর মধ্যেই থাকবে। এখন হঠাৎ করে যদি এই 10%টাকে 20% করে নিয়ে যায়, আপনারা চিন্তা করেন আমাদের এফডিআই, কেন বলবো এফডিআই যতটুকু এসছে তার থেকে কিন্তু কয়েকদিন বেশি আমাদের লোকাল ইনভেস্টররা আমাদের এই রেফ্রিজারেটর, ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, মোটরসাইকেল, এই সাইডে ইনভেস্টমেন্ট করে ফেলেছেন এবং হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে হাজার হাজার কর্মসংস্থানের কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। সো হুট করে যদি এখন এই 10%কে 20%-এ নিয়ে যাওয়া হয়, এটা কিন্তু আমাদের দেশে বিজনেসম্যানদেরকে, ইনভেস্টরদেরকে বিপদেই ফেলবে না, আমাদের দেশের একটা স্ট্রেংথ বা আমাদের দেশের স্ট্যান্ডটা কিন্তু বহির্বিশ্বে অনেকটা নেমে যাবে। এবং আমরা যখন এফডিআর কথা বলি, সবাই এখনো কিন্তু বলে স্টার্টিং বিজনেস ইন বাংলাদেশ ইজ আ নাইটমেয়ার। এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় 29টা ডিফারেন্ট অথরিটি থেকে 141 ধরনের অ্যাপ্রুভাল দরকার হয় একটা ব্যবসা শুরু করার জন্য। ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি রেগুলেশন যদি আমরা না আনতে পারি, পলিসি ইনকনসিস্টেন্সি যদি থাকে, লিগ্যাল চ্যালেঞ্জগুলো থাকে, এফডিআই কোনোদিনও কিন্তু আমাদের দেশে প্রসারিত হবে না। আমরা যেমন দেখি যে ওএসএস, আমাদের মাল্টিপল ওএসএস, বিডা আছে, বেজা আছে, বেবজা আছে, বিএসসিআইসি আছে, এতগুলো ইনস্টিটিউশন যদি থাকে তাহলে তো কমপ্লেক্সিটি বাড়বে। এতগুলোর তো দরকার নেই। বিডার উপরে বিডা শুড বি সিঙ্গেল পয়েন্ট কন্ট্যাক্ট। সো এটা নিয়েও আমরা স্ট্রংলি সরকারের কাছে যাব, ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক করতে। কারণ আমাদের দেশে যে ফরেন ইনভেস্টমেন্টের যে অ্যাক্টটা রয়ে গেছে, এটা কিন্তু এখনও অনেক ব্যাকডেটেড একটা অ্যাক্ট। তারপরে আরেকটা জিনিস আছে হলো এফডিআর ব্যাপারে আমরা বিডাকে অ্যাপ্রোচ করব যে যখনই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টস আসছে, যে ক্যান বি ফ্রেম আউট, এটা পৃথিবীর অনেক দেশেই কিন্তু আছে, মালয়েশিয়া, কোরিয়া, ইন্ডিয়া, অনেক জায়গায় আছে, যে যখন আপনার ফরেন ইনভেস্টমেন্ট হবে একটা লোকাল পার্টিসিপেশনটাকে ম্যান্ডেটরি করা যায় কিনা। কারণ যখন একটা ইনভেস্টমেন্ট নিয়ে আসবে একটা ইউরোপিয়ান মার্কেট থেকে, চাইনিজ মার্কেট থেকে, ওরা 30 বছর 20 বছর আমাদের দেশে থাকবে, ব্যবসা করবে, এক্সপোর্ট করবে, লোকাল মার্কেটে দিবে। ওদের টেকনোলজি যদি আমরা ওদের সাথে পার্টনার না হতে পারি, সেক্ষেত্রে তো আমরা বাংলাদেশে যারা ইনভেস্টার্স আছে, আমরা তো কোনো সময় শিখতে পারবো না যে ও কোন টেকনোলজি দিয়ে জিনিসটা করলো। তারপরে দেখা যাবে 25-30 বছর পরে তারা আবার এই দেশ থেকে গুটিয়ে আরেক দেশে চলে যাবে। সো এখানে ইনক্লুশন অফ লোকাল পার্টনারশিপস is very important in the future FDIs. And
এক্সপেডিটিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, আমরা এটা নিয়ে আমাদের লজিস্টিক্সে আমরা কথা বলবো যে আমাদের যদি ইনফ্রাস্ট্রাকচার রোডঘাট ঠিক না হয় সেই ক্ষেত্রে কিন্তু লজিস্টিক খরচা যদি পার্শ্ববর্তী ডেভেলপিং নেশনদের থেকে আমাদের বেড়ে যায় সেই ক্ষেত্রে তো কোনো ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টস আসবে বলে আমরা মনে করি না। লজিস্টিক ইনফ্রাস্ট্রাকচার, স্টেট অফ চ্যালেঞ্জেস, ট্রানজিট টাইম বাংলাদেশে এখনও প্রায় 15.5 শতকের বেশি, যেটা ডেভেলপিং অনেক দেশের থেকে অনেকাংশে এখনও বেশি। লজিস্টিক পারফরমেন্স ইন্ডেক্স এলপিআই আমাদের এই সাবকন্টিনেন্টের সবচেয়ে লোয়েস্ট 2.6, যেখানে শ্রীলঙ্কাতে 2.8, ভারতে 3.4 এবং চায়নাতে এটা 3.7। সো এই নিয়েও কিন্তু আমাদের অনেক কাজ করার সুযোগ রয়েছে। এই ব্যাপারে ইমপ্লিমেন্টিং ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম ITS অ্যান্ড ক্রিয়েটিং ডেডিকেটেড ফ্রেট করিডোর টু রিডিউস কনজেশন অ্যান্ড এনহ্যান্সমেন্ট টাইম, এই নিয়ে কিন্তু বরাবরের মতোই আমরা সরকারের কাছে জোর দাবি এবং কিভাবে আমরা এই ফাস্ট ট্র্যাক করে আমাদের ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলা, আমাদের দেশে তো এখনও উল্টা হচ্ছে, 3 বছরের প্রজেক্ট 7 বছর লেগে যাচ্ছে, 4 বছরের প্রজেক্ট 12 বছর লেগে যাচ্ছে। আমরা যদি অর্থনীতির গতি সঞ্চালনে ব্যাহত হয়ে থাকি সেক্ষেত্রে কিন্তু কোনো কিছুই সামনের দিকে আগাবে না। অ্যান্ড ফিক্সিং আ ইউনিফর্ম ফ্রেট রেট, আপনারা দেখবেন বিভিন্ন সময় যশোর থেকে যদি ঢাকার প্রতি, চিটাগং থেকে ঢাকার প্রতি বা ঢাকা থেকে চিটাগংয়ে যাওয়ার সময় কিন্তু কোনো ইউনিফর্ম ট্রাভেল রেট নাই। আমাদের এখনও অলমোস্ট 90% আমাদের গুডস মুভমেন্ট হয় হলো রোড লিঙ্কে, রোডওয়েজে, কারণ আমাদের পানিপথে উই হ্যাভ আওয়ার ওন চ্যালেঞ্জেস, রেলওয়ে নেটওয়ার্ক সারা বাংলাদেশে বিস্তৃত নয়। যে এই ইউনিফর্ম যদি একটা ট্রান্সপোর্ট লজিস্টিক রেট করা যায়, যেমন আপনারা দেখেন যে বাসে কিন্তু একটা পয়েন্ট টু পয়েন্ট আমাদের একটা ইউনিফর্ম রেট থাকে, সো সেটা নিয়েও আমরা সরকারের সাথে কাজ করব বলে আশা রাখি। পলিসি রিফর্মস, আমরা আগেও বলেছি আমরা ঢাকা চেম্বার কিন্তু কটেজ অ্যান্ড বা স্মল ইন্ডাস্ট্রি নিয়েই কিন্তু আমরা ডেডিকেটেডলি কাজ করে থাকি। যে আমাদের এক একটা সরকারি ইউনিট এক এক ধরনের পলিসি দেয়। আমি এখানে আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ